হাই, আমি রীতি। আপনারা শুনছেন অডিয়াস। আজ আপনারা শুনবেন শিলটন হাওয়ের হাউ টু বি ডিসিপ্লিন বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। তাহলে দেরি না করে বইটির মূল তথ্য আলোচনা করা যাক। আপনার জীবন বদলে দিতে পারে একটি শব্দটি হলো ডিসিপ্লিন। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন ভোরে উঠে পরিকল্পনা মতো সব কাজ শেষ করতে পারেন, আপনি যদি আলসেমিকে হারিয়ে বিভ্রান্তিকে দূরে রেখে আপনার স্বপ্নের পথে নির্ভুলভাবে এগিয়ে যেতে পারেন, কেমন হতো আপনার জীবন? শিলটন হাওয়ের হাউ টু বি ডিসিপ্লিন ঠিক সেই রোডম্যাপ যা আপনাকে শেখাবে সময়কে আয়ত্ত করতে, মনোযোগকে অস্ত্র বানাতে আর প্রোক্রাস্টিনেশনকে চিরতরে হারাতে। কিন্তু সতর্ক থাকুন, এই বই শুধু কাজের টিপস দেবে না, এটি আপনাকে বদলে দেবে ভেতর থেকে। মূল ধারণা 1। শৃঙ্খলার প্রথম দরজা এক অনন্ত যুদ্ধের সূচনা। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল পাহাড়ের পাদদেশে। শীর্ষটা কুয়াশায় ঢাকা, কিন্তু আপনার হৃদয় জানে ওই শীর্ষেই আছে আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ। কিন্তু ওঠার রাস্তাটা সোজা নয়। পথে পাথর, খাড়া গিরিখাত, আর সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের আলসেমি, অস্থিরতা আর অগোছালো মন। প্রশ্ন একটাই, আপনি কি উঠতে পারবেন? ওই পাহাড়টাই আসলে শৃঙ্খলা। শিলটন হাও তার বইতে লিখেছেন, ডিসিপ্লিন ইজ দ্য ইনভিজিবল ব্রিজ বিটুইন হু ইউ আর অ্যান্ড হু ইউ ওয়ান্ট টু বি। অর্থাৎ শৃঙ্খলাই সেই অদৃশ্য সেতু যা আপনাকে আপনার বর্তমান থেকে স্বপ্নের গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু কিভাবে তৈরি হয় এই শৃঙ্খলা? কোথা থেকে শুরু করবেন? আজকের গল্প সেটাকে কেন্দ্র করে। আমরা সবাই জানি আমাদের কি করা উচিত। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কাজের প্ল্যান মেনে চলতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, কিন্তু জানার পরেও করি না। কেন? কারণ মানুষের মস্তিষ্ক সবসময় চায় তাৎক্ষণিক সুখ, এক্ষুনি আনন্দ চাই, এক্ষুনি আরাম চাই। দীর্ঘমেয়াদী লাভের জন্য মস্তিষ্ক অপেক্ষা করতে চায় না। এই জায়গাতেই জন্ম নেয় শৃঙ্খলার যুদ্ধ। শৃঙ্খলা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য বর্তমানকে গড়ে তোলা। এটা এক ধরনের স্বনিয়ন্ত্রণ, যেখানে আপনাকে নিজের সঙ্গে প্রতিদিন ছোট ছোট যুদ্ধে জিততে হয়। 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ সময়। এক তরুণ আমেরিকান সেনা, মাত্র 20 বছর বয়সী, ফ্রান্সের নরম্যান্ডি সৈকতে নামার প্রস্তুতি নিচ্ছে। চারপাশে গর্জনরত কামান, আকাশ জুড়ে যুদ্ধ বিমান। তার হাত কাঁপছে, চোখে ভয়, কিন্তু মনে একটাই কথা, আমাকে স্থির থাকতে হবে। যদি আমি ভয়কে জিততে না পারি, আমার সঙ্গীরা মরবে। সে জানে না সে বাঁচবে কিনা, কিন্তু শৃঙ্খল তাকে বাধ্য করছে এগিয়ে যেতে। কারণ যুদ্ধক্ষেত্রে শৃঙ্খলাই জীবন আর মৃত্যুর মধ্যে একমাত্র ফারাক। আজ আমরা যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু আমাদের যুদ্ধ ভিন্ন রূপে প্রতিদিন ঘটে। সকালবেলা অ্যালার্ম বাজলেও না ওঠা, ডেডলাইন থাকা সত্ত্বেও কাজ ফেলে রাখা, অথবা মোবাইল স্ক্রল করতে করতে সময় নষ্ট করা, এগুলো যুদ্ধ, নিজের ইচ্ছার সঙ্গে যুদ্ধ। শৃঙ্খলার প্রথম ধাপ হলো উদ্দেশ্য স্পষ্ট করা। যদি আপনি নাই জানেন কেন এই পথে হাঁটছেন, তাহলে প্রথম বাধাতেই আপনি হাল ছেড়ে দেবেন। 1960-এর দশকের এক তরুণ নাম ইলন মাস্ক। সবাই তাকে বলতো পাগল বিজ্ঞানী, কারণ সে সবসময় একটাই কথা বলতো, একদিন আমি মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবো। অদ্ভুত শোনালেও তার এই স্পষ্ট লক্ষ্যই তাকে টেনে নিয়ে গেছিল স্পেস এক্স তৈরি হওয়া পর্যন্ত। যদি মাস্কের লক্ষ্য অস্পষ্ট হতো, সে হয়তো প্রথমবার ব্যর্থ হওয়ার পরেই থেমে যেত। কিন্তু লক্ষ্য স্পষ্ট ছিল, তাই শৃঙ্খলা তাকে টেনে রেখেছিল। আমরা আলসেমি করি কারণ মস্তিষ্ক ডোপামিন চায়। এখনই যদি ফোন খুলে ভিডিও দেখি, মস্তিষ্ক পুরস্কার পায়। কিন্তু দীর্ঘমেয়াদী কাজ, যেমন নতুন স্কিল শেখা বা টাকা জমানো, এগুলি তাৎক্ষণিক পুরস্কার দেয় না। শৃঙ্খলা মানে নিজের মস্তিষ্ককে পুনঃপ্রশিক্ষণ দেওয়া, আনন্দকে দেরি করে উপভোগ করতে শেখা। আপনার জীবনের সবথেকে বড় প্রশ্ন, কেন এটা আমি করব? কেন আমি ভোরে উঠব? কেন আমি ফোন বন্ধ রেখে পড়ব? কেন আমি সঞ্চয় করব? যখন উত্তর স্পষ্ট হয়, শৃঙ্খলা সহজ হয়। ভিক্টর ফ্রাঙ্কেল, যিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরেছিলেন, বলেছিলেন, যার জীবনের উদ্দেশ্য স্পষ্ট, সে যে কোনো কষ্টই সহ্য করতে পারে। ফ্রাঙ্কেলের নিজের বেঁচে থাকার শক্তি এসেছিল তার স্ত্রীকে আরেকবার দেখার স্বপ্ন থেকে। শৃঙ্খলা রাতারাতি আসে না, ছোট অভ্যাস থেকে তৈরি করুন। যেমন প্রতিদিন 5 মিনিট তাড়াতাড়ি ওঠা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল পান করা, প্রতিদিন 10 মিনিট বই পড়া। ছোট ছোট জয় মস্তিষ্ক পুরস্কার পায় এবং ধীরে ধীরে শৃঙ্খলা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়।
ভাবুন, এক বৃদ্ধ মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। সে নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবছে, ইস, যদি আমি আমার সময়টা নষ্ট না করতাম, যদি আমার সেই স্বপ্নটা পূরণ করতাম। এই অনুশোচনা যেন আপনার না হয়। শৃঙ্খলা মানে ভবিষ্যতের অনুশোচনা এড়িয়ে চলার ক্ষমতা। শৃঙ্খলার দরজা খুলতে প্রথম চাবিটা হলো উদ্দেশ্য। যদি একবার আপনি জানেন কেন করছেন, তারপরের ধাপটি হলো সময়ের নিয়ন্ত্রণ। কারণ সময়ই আপনার জীবনের আসল মুদ্রা। মূল ধারণা 2, সময়কে আয়ত্ত করা। শৃঙ্খলার দ্বিতীয় স্তম্ভ। আমরা সময়কে সবসময় অবহেলা করি, ভাবি আগামীকাল করব, পরের সপ্তাহে শুরু করব। কিন্তু সত্যিটা হলো সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি কি জানেন, প্রতি মিনিটে যখন আপনি দ্বিধায় ভোগেন, তখন পৃথিবীর অন্য প্রান্তে কেউ তার স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। শেলডন হাউ এক জায়গায় লিখেছিলেন, টাইম ম্যানেজমেন্ট ইজন্ট অ্যাবাউট কন্ট্রোলিং দ্য ক্লক, ইটস অ্যাবাউট কন্ট্রোলিং ইজ ইয়োর চয়েস। অর্থাৎ সময়কে নিয়ন্ত্রণ করা মানে ঘড়িকে নিয়ন্ত্রণ করা নয়, নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা। এখানে আমরা শিখব কিভাবে সময়কে আয়ত্ত করে শৃঙ্খলাকে মজবুত করা যায়। আমরা প্রায় সময় বলি সময় পাই না, কিন্তু সত্যি কি সময় নেই? না, সময় আছে, কিন্তু আমরা জানি না কোথায় খরচ হচ্ছে। ফোন স্ক্রল করতে করতে অজান্তেই 2 ঘন্টা কেটে যায়। তুচ্ছ মেসেজের রিপ্লাই দিতে দিতে কাজের ফোকাস নষ্ট হয়ে যায়। অনেকেই কাজের লিস্ট না করে অগোছালোভাবে দিনটি শুরু করেন, ফলে তার কাজ শেষ হয় না। সময় হারানোর কারণ হলো অবচেতন পছন্দ। আমরা বুঝতেই পারি না ছোট ছোট বিভ্রান্তি কিভাবে একটি দিনকে গিলে খায়। 20 শতকের এক তরুণ বিজ্ঞানী নাম কার্ল সেগান। ছোটবেলা থেকেই মহাবিশ্ব তাকে মুগ্ধ করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে সে বুঝল, যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করে, তার স্বপ্ন অধরাই থেকে যাবে। কার্ল সেগান নিজের দিনকে 3টি ভাগে ভাগ করেছিল: শেখা, গবেষণা আর চিন্তা। এই 3টি ভাগের বাইরে কিছুতেই সে সময় নষ্ট করত না। এভাবেই সময় ব্যবস্থাপনার তার শৃঙ্খলা তৈরি হয়, যা পরে তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীতে পরিণত করে। প্রথমে খুঁজে বের করুন আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে। 1 সপ্তাহ ধরে প্রতিদিন লিখুন কোথায় কতটা সময় দিলেন। ফোনে অ্যাপ ব্যবহার করুন সময় ট্র্যাক করার জন্য। শেষে বিশ্লেষণ করুন কোনগুলো দরকারি আর কোনগুলি অপ্রয়োজনীয়। এটা একদম এক্সরের মতো। আপনি বুঝতে পারবেন কোথায় সময় অপচয় হচ্ছে। সময়কে ব্লক করে রাখুন, টাইম ব্লকিং টেকনিক। এটি এক বিপ্লবী পদ্ধতি। আইডিয়াটি খুব সহজ। পুরো দিনটিকে ভাগ করুন আলাদা আলাদা ব্লকে: কাজের ব্লক, বিশ্রামের ব্লক, শেখার ব্লক, বিনোদনের ব্লক। যেমন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত বিরতি, 10:30 থেকে 1টা পর্যন্ত প্রজেক্টের কাজ, 1টা থেকে 2টো লাঞ্চ এবং বিশ্রাম, 2টো থেকে 4টে শেখা বা রিসার্চ। এভাবে ব্লক করলে মস্তিষ্ক জানে কখন কি করতে হবে। প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখা সময় কাটানোর সহজ উপায়: যদি কোনো কাজ করতে 2 মিনিট লাগে, তাহলে সেটি এক্ষুনি করুন। যেমন একটি ইমেলের রিপ্লাই বা ডেস্ক গোছানো বা একটি গুরুত্বপূর্ণ ফোন কল। এই ছোট কাজগুলো জমতে জমতে মানসিক চাপ বাড়ায়। সাথে সাথে করলে মস্তিষ্ক হালকা হয় এবং বড় কাজের জন্য প্রস্তুত হয়। বিশ্বখ্যাত হরর লেখক স্টিফেন কিং প্রতিদিন নির্দিষ্ট সময় লেখেন, সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত। কোনো অজুহাত নেই, কোনো দিন বাদ নেই। অসুস্থ হলেও, ছুটির দিন হলেও তার ডেস্কে বসা মানেই লেখা। সে একবার বলেছিলেন, এমেচার সিট অ্যান্ড ওয়েট ফর ইন্সপিরেশন, দ্য রেস্ট অফ আস জাস্ট গেট আপ অ্যান্ড গো টু ওয়ার্ক। এটাই হলো সময় ব্যবস্থাপনার মূল দর্শন। অনুপ্রেরণার অপেক্ষা নয়, বরং রুটিনকে পরিবর্তন করুন। সময় বাঁচানোর সবথেকে বড় উপায় হলো না বলতে শিখুন। অপ্রয়োজনীয় মিটিং, তুচ্ছ আড্ডা, এমন কাজ যা আপনার লক্ষ্যকে এগিয়ে দিচ্ছে না। না, প্রত্যেকটি হ্যাঁ মানে আপনার সময় থেকে কিছুটা অংশ কেটে নেওয়া। তাই প্রতিটি হ্যাঁ আগে ভাবুন, এটাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে। ভাবুন আপনার হাতে একটি বালুর ঘড়ি ধীরে ধীরে বালি ঝরছে, প্রতিটি কণা এক একটি মিনিট। একবার ঝরে গেলে আর ফেরানো যাবে না। প্রশ্ন একটাই, আপনি কি মিনিটগুলোকে সঠিক জায়গায় খরচ করছেন? সময়কে আয়ত্ত করার পরের ধাপ হলো মনের যুদ্ধ জয় করা। কারণ শৃঙ্খলা ভাঙে বাইরের কারণে নয়, বরং ভাঙে ভেতরের প্রলোভন আর ভয় থেকে। মূল ধারণা 3, মনোযোগের যুদ্ধ। বিভ্রান্তির ফাঁদ থেকে মুক্তি। আপনি কি কখনো ভেবেছেন, আজ 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করব,
তারপর দেখলেন সময় কেটে গেছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে। আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে সবথেকে বড় শত্রু হলো বিভ্রান্তি। শেলটন হাউ তার বইতে লেখেন, ফোকাস ইজ দ্য নিউ সুপার পাওয়ার, হু এভার মাস্টার্ড ইট উইন্স দ্য গেম অফ লাইফ। এখানে আমরা শিখব কিভাবে মনোযোগ ধরে রাখতে হয়, কিভাবে প্রলোভনের ফাঁদ থেকে বাঁচতে হয়, আর কিভাবে মস্তিষ্ককে এক কাজে স্থির রাখা যায়। আমাদের মস্তিষ্কের গঠন এমনভাবে তৈরি যে এটি নতুন তথ্যের প্রতি আসক্ত। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, নিউজ সব কিছু মস্তিষ্ককে তাৎক্ষণিক আনন্দ দেয়। এর ফলে গুরুত্বপূর্ণ কাজের সময়ও মস্তিষ্ক নতুন উত্তেজনা খুঁজতে থাকে। ফলাফল, আমরা কাজে হাল ছেড়ে দিই, বারবার মনোসংযোগ হারাই এবং দিনের শেষে হতাশ হয়ে পড়ি। বিশ্বখ্যাত সুরকার লুডভিগ ভ্যান তার জীবনের শেষের দিকে প্রায় সম্পূর্ণ বধির হয়ে যান। কল্পনা করুন, একজন সঙ্গীতশিল্পী যে নিজের সুরই শুনতে পান না, তবুও সেই অবস্থায় তিনি রচনা করেছেন নবম সিম্ফনি, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুর। কিভাবে? কারণ বিথোফেন জানতেন মনোযোগ বাহ্যিক শব্দের ওপর নয়, ভেতরের দৃষ্টির ওপর নির্ভর করে। তিনি বাইরের বিভ্রান্তিকে বন্ধ করে পুরো মন দিলেন ভেতরের সুরে। শেলটন হাউ বলেন, ডু ওয়ান থিং অ্যান্ড ডু ইট উইথ ফুল প্রেজেন্স। একসময় একটাই কাজ করুন, কাজের সময় ফোন সাইলেন্ট বা অন্য ঘরে রাখুন। প্রতিটি কাজের পর ছোট বিরতি নিন। ইতালির এক ছাত্র ফ্রান্সিসকো সিরেলি তার পড়াশোনার সময় টমেটো আকৃতির টাইমার ব্যবহার করতেন। সেখান থেকে জন্ম হলো পোমোডারো টেকনিক। ধাপ 1, 25 মিনিট নিরবিচ্ছিন্নভাবে কাজ করুন। 2-5 মিনিট বিরতি নিন এবং 3-4টে সাইকেল শেষে 15 থেকে 20 মিনিটের বিরতি নিন। এই ছোট চক্র মস্তিষ্ককে সতেজ রাখে এবং মনোযোগ ধরে রাখে দীর্ঘ সময়। মনোযোগ নষ্ট হওয়ার প্রধান কারণ হলো প্রলোভন। এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটি কাজ যা আপনি করতে চান সেটি জুড়ে নিন এমন কিছুর সাথে যা আপনাকে করতেই হবে। উদাহরণ, শুধু প্রিয় পডকাস্ট শুনবেন জিমে ব্যায়াম করার সময়, শুধু কফি খাবেন বই পড়ার সময়, শুধু প্রিয় সিরিজ দেখবেন ট্রেডমিলের ওপর হাঁটার সময়। এভাবে প্রলোভনকে কাজে লাগিয়ে মনোযোগ বাড়ানো যায়। মনোযোগের জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ ওয়ার্ক জোন তৈরি করুন, যেখানে থাকবে নীরবতা, গোছানো ডেস্ক, কোনো ফোন বা সোশ্যাল মিডিয়া নয় এবং নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময়। 19 শতকের কিংবদন্তি উদ্ভাবক নিকোলা টেসলা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটি সমস্যার সমাধানে ডুবে থাকতেন। তিনি কোনো নোট নিতেন না, পুরো যন্ত্রের নকশা মনের ভেতর তৈরি করতেন। টেসলার গোপন রহস্য, তিনি নিজের মনোযোগকে প্রশিক্ষিত করেছিলেন এক কাজে আটকে রাখতে। ভাবুন, আপনি এক অন্ধকার ঘরে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা ছোট্ট টর্চ লাইট জ্বলে উঠল। আলো যত ফোকাসড, অন্ধকার তত দূরে সরে যায়। আপনার মনোযোগও তেমনই, যত ফোকাসড বিভ্রান্তি ততই দূরে সরে যাবে। মূল ধারণা 4, প্রোক্রাস্টিনেশন, কাজ ফেলে রাখার অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ। আজ না কাল করব, কাল না পরশু, এখন সময় আছে, এই অজুহাতে আমরা কাজ ফেলে রাখি। কিন্তু একদিন বুঝতে পারি সময় আমাদের জন্য থেমে নেই। শেলটন হাউ তার বইতে লিখেছিলেন, প্রোক্রাস্টিনেশন ইজ নট অ্যাবাউট লেজিনেস, ইটস অ্যাবাউট fear of discomfort, fear of failure, fear of starting. প্রোক্রাস্টিনেশন মূলত 3টি কারণে হয়। 1, ব্যর্থতার ভয়, যদি ব্যর্থ হই তবে যদি যথেষ্ট ভালো না হয়। 2, অসুবিধার ভয়, কঠিন কাজ শুরু করার অস্বস্তি এড়াতে চাই। এবং 3, অস্পষ্ট লক্ষ্য, যখন জানি না কেন করছি, শুরু করতেও ইচ্ছে হয় না। বিশ্বখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন যখন অন দ্য অরিজিন অফ স্পিসিস লেখার কাজ শুরু করেন, তিনি 20 বছর তা পিছিয়ে দিয়েছিলেন। কেন? কারণ তিনি জানতেন এই বই পৃথিবীর দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে এবং সেই ভয় তাকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, আজ যদি না লিখি কেউ জানবে না আমি কি আবিষ্কার করেছি। সেখান থেকেই শুরু হয় নিরবিচ্ছিন্ন লেখা। প্রোক্রাস্টিনেশন কাটানোর প্রথম ধাপ হচ্ছে বড় কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন। উদাহরণ, একটি বই লিখব, তাহলে প্রথমে 200 শব্দ লিখুন। পুরো ঘর গোছাবো, তাহলে প্রথমে শুধু একটি ডেস্ক পরিষ্কার করুন। মস্তিষ্ক ছোট ছোট কাজ করতে ভয় পায় না, আর একবার শুরু করলে গতি তৈরি হয়। প্রোক্রাস্টিনেশনের মূল শত্রু হলো সহজলভ্য প্রলোভন, যেমন ফোন, সোশ্যাল মিডিয়া, গেম ইত্যাদি। ফোন অন্য ঘরে রাখুন, সোশ্যাল মিডিয়া লগ আউট করুন, ডেস্কে শুধুমাত্র দরকারি জিনিস রাখুন। প্রলোভন যত কম,
ফোকাস তত সহজ হবে। থমাস এডিসন একসময় ক্লান্ত হলে হাতে ইস্পাত বল নিয়ে চেয়ারে বসতেন। যখন ঘুম পেয়ে বল পড়ে যেত, বলের শব্দে তার ঘুম ভেঙে যেত, আর সঙ্গে সঙ্গে নতুন আইডিয়া তিনি লিখে ফেলতেন। এডিসনের বিশ্বাস ছিল শুরু করলেই অর্ধেক যুদ্ধ জেতা যায়। তাৎক্ষণিক পুরস্কার বনাম দীর্ঘমেয়াদী লক্ষ্য। আমরা কাজ ফেলে রাখি কারণ মস্তিষ্ক চায় তাৎক্ষণিক আনন্দ, ফোন, ভিডিও, আরাম। ভবিষ্যতের সাফল্যের কথা নিজেকে মনে করান, যেমন কাজ শেষ হলে কেমন লাগবে, হালকা লাগবে, স্বপ্ন পূরণ হলে জীবন কেমন বদলাবে। এই ভিজুয়ালাইজেশন প্রোক্রাস্টিনেশনকে ভাঙতে সাহায্য করে। প্রোক্রাস্টিনেশন কাটাতে 5 সেকেন্ডের রুল। লেখিকা মেল রবিনসনের ধারণা শিলটন হাও সমর্থন করেছিলেন। 5 সেকেন্ড রুল। কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেই 5 থেকে কাউন্টডাউন শুরু করুন। 5, 4, 3, 2, 1, তারপর সঙ্গে সঙ্গে কাজ শুরু করুন। এটি মস্তিষ্কে দ্বিধা কাটায়। ভাবুন আপনার সামনে দুটি রাস্তা। একটি রাস্তা সহজ, এক্ষুনি আনন্দ দেয়, কিন্তু শেষে অনুশোচনা। অন্য রাস্তা কঠিন, কষ্টকর, কিন্তু শেষে গর্ব আর সাফল্য। প্রশ্ন হলো আপনি কোন রাস্তা বেছে নেবেন? মূল ধারণা 5। অভ্যাসের শক্তি। শৃঙ্খলাকে স্থায়ী করার পথ। একদিন অনুপ্রেরণা আসতে পারে, 2 দিন থাকতে পারে, কিন্তু চতুর্থ দিনে, পঞ্চম দিনে সেখানেই আমাদের শত্রু জিতে যায়। কারণ শুধু অনুপ্রেরণা নয়, অভ্যাসই হলো শৃঙ্খলার মেরুদণ্ড। ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। অর্থাৎ আমরা আমাদের স্বপ্নে উঠি না, আমরা আমাদের দৈনন্দিন অভ্যাসে নেমে যাই। এখানে আমরা শিখব কিভাবে অভ্যাস তৈরি হয়, কিভাবে তা স্থায়ী করা যায়, আর কিভাবে খারাপ অভ্যাস ভাঙা যায়। অভ্যাস মস্তিষ্কে এক ধরনের অটো পাইলট তৈরি করে। অভ্যাস মানে বারবার করা কাজ। বারবার করলে একটি নিউরাল পাথ তৈরি হয়, একসময় কাজটি স্বাভাবিক হয়ে যায়। এই জন্যই যারা শৃঙ্খলাবদ্ধ তাদের জন্য কাজ সঠিক করা সহজ হয়, কারণ তা অভ্যাসে পরিণত হয়েছে। আমেরিকার প্রতিষ্ঠাতা পিতাদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জীবনে এক অদ্ভুত পরীক্ষা করেছিলেন। তিনি 13টি গুণ ঠিক করলেন, যেমন সংযম, শৃঙ্খলা, ধৈর্য। প্রতি সপ্তাহে তিনি এই একটি গুণ চর্চা করতেন। 1 বছরে মোট 13টি অভ্যাস ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করেছিলেন, যা তাকে সেই যুগের শ্রেষ্ঠ মেধাবীদের একজন বানিয়েছিল। শিলটন হাও বলেন, মেক ইট সো স্মল ইউ ক্যান সে নো। যেমন প্রতিদিন একটি পুশ আপ দিয়ে শুরু করুন, প্রতিদিন মাত্র 2 মিনিট বই পড়ুন, প্রতিদিন শুধু জুতার ফিতা বাঁধার জন্য দৌড়াতে বেরোন। ছোট কাজ শুরু করলে মানসিক বাধা কমে যায়। একবার শুরু করুন, তা বড় হয়েই যায়। অভ্যাস তৈরি করুন 3টি ধাপে। সংকেত বা কিউ, যেমন সকালে অ্যালার্ম বাজা, কাজ বা রুটিনে উঠে জল খাওয়া, এবং পুরস্কার বা রিওয়ার্ড। একইভাবে খারাপ অভ্যাসও চলে, যেমন ফোনের নোটিফিকেশন দেখে তাৎক্ষণিক আনন্দ। শিলটন হাও বলেন, ইউ ক্যান জাস্ট রিমুভ ব্যাড হ্যাবিট, রিপ্লেস ইট। উদাহরণ, ফোন স্ক্রল বন্ধ করতে চাইলে ফোনের জায়গায় বই রাখুন। রাত জাগার অভ্যাস ভাঙতে নির্দিষ্ট সময় আলো বন্ধ করে দিন এবং ফোনটি দূরে রাখুন। পুরনো সংকেত বদলে নতুন রুটিন তৈরি করুন। আমেরিকার প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট দিনে প্রচণ্ড ব্যস্ত ছিলেন, কিন্তু তার অভ্যাস ছিল প্রতিদিন নির্দিষ্ট সময় বই পড়া। তিনি দিনে 2 থেকে 3টি বই শেষ করতেন, কারণ তিনি অভ্যাসকে পবিত্র করেছেন। অভ্যাসকে সহজ করতে শিখুন। যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, চোখের সামনে ফলমূল রাখুন। যদি পড়তে চান, বই ডেস্কে রাখুন। যদি ফোন কম ব্যবহার করতে চান, অ্যাপ ডিলিট করে দিন বা ফোন দূরে রাখুন। পরিবেশ আপনার অভ্যাস নির্ধারণ করে। নতুন অভ্যাসকে পুরনোর সাথে বাঁধুন। পুরনো অভ্যাসের শেষে নতুন অভ্যাস জুড়ে দিন, যেমন দাঁত মাজার ঠিক 5 মিনিট পর মেডিটেশন, সকালে কফির পর 1 পৃষ্ঠা পড়া, অফিস থেকে ফেরার পর 10 মিনিট হাঁটা। পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাসকে বাদলে তা সহজে টিকে যায়। ভাবুন প্রতিদিন আপনি কত শতাংশ ভালো হচ্ছেন। আজ সামান্য, কাল সামান্য, 1 মাসে 1 বছরে ফলাফল বিস্ময়কর। শৃঙ্খলা মানে প্রতিদিন ছোট ছোট জয়ের সমষ্টি। মূল ধারণা 6। মানসিক দৃঢ়তা। ঝড়ের মাঝেও শৃঙ্খলা রক্ষা করার শেষ যুদ্ধ। শৃঙ্খলা শুরু করা কঠিন নয়, শৃঙ্খলা ধরে রাখা কঠিন। কারণ জীবন সবসময় সহজ নয়। কখনো আসে ব্যর্থতা, কখনো আসে অপ্রত্যাশিত বিপর্যয়, কখনো আসে মন খারাপের রাত। কেন শৃঙ্খলা ভেঙে যায়? তাৎক্ষণিক কষ্ট, কাজের চাপ, মানসিক ক্লান্তি, অপ্রত্যাশিত বিপর্যয়, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা নিজের প্রতি সন্দেহ। আমি কি পারবো?
এই প্রশ্নের দংশন। শৃঙ্খলা ভাঙে না বাইরের কারণে, ভাঙে ভেতরের সন্দেহ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন প্রায় ধ্বংসের মুখে। আকাশে জার্মান বোমা এবং বিমান, শহর জ্বলছে। সবাই ভাবছে যুদ্ধ হেরে যাবে ব্রিটেন, কিন্তু প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল প্রতিদিন একটাই কথা বলতেন, উই শ্যাল নেভার স্যারেন্ডার। এই মানসিক দৃঢ়তাই এই জাতিকে রক্ষা করেছিল। যখন আপনি হাল ছেড়ে দিতে চান, নিজেকে মনে করান কেন আপনি শুরু করেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন, কাদের জন্য লড়ছেন। এই প্রশ্নগুলো আপনাকে আবার পথে ফেরাবে। গ্রোথ মাইন্ডসেট তৈরি করুন। গ্রোথ মাইন্ডসেট মানে ব্যর্থতাকে শেষ নয়, শেখার সুযোগ ভাবা। একদিন রুটিন ভেঙে গেলে হতাশ হবেন না। নিজেকে দোষ না দিয়ে প্রশ্ন করুন, আমি কি শিখলাম। ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যান। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগার ছিলেন, কিন্তু কারাগারের লোহা তার স্বপ্নকে ভাঙতে পারেনি। তিনি বলেছিলেন, আই নেভার লুজ, আই ইদার উইন অর লার্ন। এই মনোভাব তাকে মুক্তির পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বানিয়েছিলেন। শৃঙ্খলার সঙ্গী বানান সাপোর্ট সিস্টেম। বন্ধু বা পরিবারের সাথে নিজের লক্ষ্যকে শেয়ার করুন। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন। ছোট সাপোর্ট গ্রুপ তৈরি করুন। শৃঙ্খলা একা চর্চা করা যায়, কিন্তু ধরে রাখতে হয় একসাথে। নিজেকে পুরস্কৃত করুন। প্রতিটি ছোট জয়ের পর নিজেকে পুরস্কার দিন। প্রজেক্ট শেষ করলে প্রিয় সিনেমা দেখুন। অভ্যাস ধরে রাখলে ছোট ট্রিট দিন। এতে মস্তিষ্ক শৃঙ্খলাকে আনন্দের সাথে যুক্ত করে। ভাবুন, কয়েক মাস পর আপনি সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, যা আমরা পার্ট 1-এ দেখেছিলাম। নিচে তাকালে দেখবেন পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটা ধাপ আপনাকে বদলে দিয়েছে। শৃঙ্খলা কোনো একদিনের যুদ্ধ নয়, এটি প্রতিদিনের ছোট ছোট জয়। আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, কাল আরেকটি। কয়েক মাস পর পেছনে তাকালে দেখবেন আপনি শুধু অভ্যাস বদলাননি, আপনি নিজের জীবনটাই বদলে ফেলেছেন। শৃঙ্খলা কোনো গন্তব্য নয়, এটি এক অবিরাম যাত্রা। তাহলে আজই শুরু করুন। অডিও বুকটি ভালো লাগলে লাইক করুন। এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।